অবস্থায় পা ফোলা কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? ছেলে বাবুর সময় পা ফোলে নাকি মেয়ে বাবুর সময় পা ফোলে? আমার কোন বেবির সময় প্রচুর পরিমাণে পা ফলছিল? এই গর্ভাবস্থায় যে পা ফোলা বা পায়ে পানি আসা আসলে কিসের লক্ষণ? কোন বেবির লক্ষণ? আজকে আমি তা আপনাদের মাঝে পুরাটাই ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই আমি আপনাদের মাঝে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে আমার নিজের একান্তই ব্যক্তিগত সিমটমসগুলোই আপনাদের মাঝে শেয়ার করে আসছি বা শেয়ার করে থাকি। তো আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমার ছেলে এবং মেয়ে দুটোই আছে। আমি আমার এই সন্তানদের যে সিমটমসগুলো ছিল আমার ভিতর, যেগুলো আমি দেখতে পেয়েছি বা উপলব্ধি করেছি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর আমার এই চ্যানেলটিতে কিন্তু প্লে লিস্ট আকারে অনেক কিছুই কিন্তু শেয়ার করা আছে প্রেগনেন্সির বিষয়। তো আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টটা ঘুরে আসতে পারেন, আরও বিভিন্ন ধরনের কিন্তু সিমটমস দেখে আসতে পারেন। আসলে একটা ভিডিওতে সকলগুলো কিন্তু বলা একদমই ইম্পসিবল, তার জন্য কিন্তু আমি ছোট ছোট করে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে। তাছাড়া আমার বেবিদের নিয়েও কিন্তু বিভিন্ন কেয়ারিং ভিডিও দেওয়া আছে। তাহলে শুরু করি। আসলে গর্ভ অবস্থায় পায়ে পানি আসা বা পা ফোলা এটা কিন্তু এক ধরনের কমন একটা বিষয়। আসলে এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা না। তবে হ্যাঁ, অতিরিক্ত ফুলে যাওয়া শরীর, মানে একদম শরীর পুরা শরীর, ধরেন পেট থেকে শুরু করে মানে আছে না আপনার সারা শরীর, সেটা কিন্তু সমস্যা হতে পারে। সে বিষয়ে আপনার ডক্টরের সাথে আলাপ করতে হবে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। কিন্তু পায়ে পানি আসা, হাত পায়ে যে পানি আসাটা বা ফোলা, এটা আসলে কিসের জন্য হয়? এটা দ্বারা কি কখনো লক্ষণ বোঝা যায়? আমি শুরুতে বলছি, আগে আমি বলছি এটা কেন হয়। আসলে গর্ভাবস্থার সময় কিন্তু দেখা যায় আপনি যদি একটানা কিছুক্ষণ বসে থাকেন, তাহলে কিন্তু আপনার পাটা ফুলে যেতে পারে, বা দাঁড়িয়ে থাকলে পাটা কিন্তু ফুলে যেতে পারে। এটা কিন্তু একদমই কমন ব্যাপার। তবে কিছু কিছু সময় কিছু মানে প্রেগনেন্সির সময় ছেলে বা মেয়ের সময় এটা আলাদা আলাদা রকম হতে পারে। ধরেন ছেলের বেলা হচ্ছে বা মেয়ের বেলা হয় নাই, এরকম একটা পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তনটা কিন্তু আমার বেলায় ছিল। তো আমার মেয়ের বেলায় শুরুতে মানে হালকা হালকা পানি আসতো, অতটা না, শেষের দিকে একটু বেশি পরিমাণে পানি আসতো যদি আমি একটানা বসে থাকতাম। তাহলে মানে তখন আমি প্রচুর পরিমাণে ফ্যাট ছিলাম, মানে ফ্যাট হয়েছিলাম। আর ছেলের সময় কিন্তু একদম কনসেপ্ট করার শুরু থেকে শেষ পর্যন্তই প্রচুর পরিমাণে পানি ছিল আমার শরীরে, মানে সারা শরীরেই পানি ছিল, পায়েও ছিল। মানে ওইটা হচ্ছে কি পায়েরটাও দেখা যায়, মানে পায়ে হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে ওটা দেবে যায়, এই আর কি। তো এটা কি কোনো সমস্যা? এটা কিন্তু এটা হলে কিন্তু একটু সমস্যা দেখা দেয়। আর সেটা হচ্ছে যে পার ভিতর ব্যথা করে, মানে পা চাবায় কামড়ায়, এরকম একটা বিষয় হয়। পানি পায়ে আসলে মানে কীরকম যেন একটা অনুভূতি হয়। আপনারা যারা প্রেগনেন্সি আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই বিষয়টা, অশান্তি ফিল হয় আর কি। তো আমি এটা দেখলাম আমার ছেলের বেলা এটা বেশি ছিল, আর যার কারণে আমার সিজারিয়ানের পর আমি প্রায় 7, 8, 10 দিনের মতোই প্রায় দুবেলা করে রুটি খাইছিলাম। তারপর আসলে আপনার ডেলিভারির পর ওই পানিটা থাকে না। তো এই যে পানি আসাটা, শরীরে পানি আসাটা বা হওয়াটা, এটা একদমই কমন একটা মানে বিষয়। আসলে এরকমের পানি আসা নিয়ে কখনো মানে গর্ভের সন্তানটি যে ছেলে না মেয়ে এগুলো আসলে বোঝা সম্ভব না। এটা আপনার দেখা যায় এক একটা বাচ্চার সময় এক এক রকম হতে পারে। আপনার এক একটা প্রেগনেন্সির সময় আপনার শরীরে এক এক রকমের সিমটমস লক্ষণ দেখা দিতে পারে, কারণ আপনার এক একটা প্রেগনেন্সিতে এক এক ধরনের হরমোনের দেখা দিতে পারে, ওঠানামা হতে পারে। কয়টা প্রেগনেন্সিতে এক হবে এমনটা কিন্তু না। তো এরকম প্রেগনেন্সির আসলে টুকিটাকি সিমটমস দ্বারা আসলে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে গর্ভাবস্থায় কিছু কিছু স্পেশাল সিমটমস বা লক্ষণ আছে যেগুলো দ্বারা কিন্তু আসলেই বোঝা যায় ছেলে নাকি মেয়ে হবে। আমার এই চ্যানেলটিতে কিন্তু প্লে লিস্ট আকারে এরকম কিন্তু অনেকগুলো সিমটমসই দেওয়া আছে, যেগুলো আসলে অনেকটাই কনফার্ম। আমি যেগুলো আমার ভিতরও পেয়েছি এবং অনেকের মুখে শুনেছি।
তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আসলে আপনাকে যদি 100% শিওর হতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো কোনো জায়গায় আলট্রাসোনোগ্রাফি করে তার মাধ্যমে কিন্তু জেনে নিতে হবে। এরকম মানে শারীরিক গঠন অনুযায়ী আসলে 100% শিওর হওয়া যাবে না, তবে আপনি একটা আনুমানিক ধারণা নিতে পারেন। কেন বলছি, আমাদের দাদি নানিরা বা আগের যুগের মানুষরা কিন্তু এরকম শরীরের বিভিন্ন ধরনের গঠন বা পরিবর্তনশীলতা দেখে কিন্তু আসলে বলতে পারতো ছেলে হবে নাকি মেয়ে হবে, আর সেটা কিন্তু অনেকটাই কিন্তু কনফার্ম হতো। তো এরকম কিছু কিছু হয়, আসলে সব যে হবে এমনটা না। একটা মানুষ যদি 5 বার মানে বেবি কনসেপ্ট করে, ওই 5 বারের সিমটমস কিন্তু 5 রকমের হতে পারে, আবার কিন্তু 1 রকমেরও হতে পারে, আবার বেবিও 1 রকম হতে পারে, বেবি আলাদাও হতে পারে। আসলে এটা একদমই বোঝা অসম্ভব যে কার প্রেগনেন্সি কীরকম হবে। একটা মানুষের প্রেগনেন্সি 2-3 বার থাকলে সেটাও আলাদা আলাদা হতে পারে, আবার 1 রকম হতে পারে। তো এগুলো দ্বারা আসলে কখনোই ছেলে মেয়ে নির্ধারণ করা যাবে না। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, সে বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো মানে সিজারিয়ান বিষয়ে যদি কোনো কিছু জানতে চান বা নর্মাল ডেলিভারি বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, যেহেতু আমি নর্মাল অবশ্যই ট্রাই করেছি, কোনো ভুলবশত দুর্ঘটনার কারণে আমার সিজারিয়ান করা লাগছে, বা সিজারের যে কোনো বিষয়ে জানতে, দ্বিতীয় সিজার প্রথম সিজার সম্পর্কে কমেন্ট করবেন, সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্লিজ দয়া করে মানে আমার ভিডিওটা যদি ভালো লাগে, মনে করেন কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন, তাহলে কিন্তু প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। আশা করি ভালো ভালো কিছু আমার চ্যানেল থেকে দেখতে পারবে তোমরা। আমার বেবিদের নিয়েও কিন্তু মাঝে মধ্যে টুকিটাকি ভিডিও ছাড়ি, ঘরোয়া কিছু ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।